সরকারি সাদাত কলেজের প্রাণিবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা যারা প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং মাস্টার্স ফাইনাল ইয়ার কীটতত্ত্ব শাখায় অধ্যয়ন করছো, তাদের সকলে আমার এই স্লাইডগুলো থেকে উপকৃত হবে এবং বিশেষ করে অনার্স তৃতীয় বর্ষ তোমরা প্র্যাকটিক্যালের জন্য উপকৃত হবে। অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং কীটতত্ত্ব ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা, তোমাদের সিলেবাস অনুযায়ী এই স্লাইডগুলো তৈরি করা হয়েছে। স্নেহের শিক্ষার্থীরা, আমি এমডি মাহমুদ, প্রভাষক, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। তাহলে আজ আমরা মূল স্লাইডগুলো দেখার পূর্বেই আমি ধন্যবাদ জানাতে চাই সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকে এবং প্রাণিবিদ্যা বিভাগকে। এবার আসো আমরা মূল স্লাইডে চলে যাই এবং চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে পারে। স্নেহ শিক্ষার্থীরা, কীটপতঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো থোরাক্স। আমরা জানি ইনসেক্ট তিনটি অংশ নিয়ে গঠিত: হেড, থোরাক্স, অ্যাবডোমেন। থোরাক্স একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এই থোরাক্স বা বক্ষ তিনটি খণ্ড নিয়ে গঠিত। প্রথম বক্ষকে বলা হয়, দেখো, অগ্রবক্ষ, মাঝেরটাকে মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষ। প্রোথোরাক্স, মেসোথোরাক্স এবং মেটাথোরাক্স। এবং এটি হলো মাথার পিছনে দ্বিতীয় ট্যাগমাটা। এই দ্বিতীয় ট্যাগমাটাই হলো থোরাক্স। এবং বক্ষের প্রতি খণ্ডে এক জোড়া করে পা থাকবে। বক্ষে পা ছাড়াও এক বা দুই জোড়া ডানা থাকে এবং পতঙ্গের বুকে তিনটি খণ্ডাংশে তিন ধরনের স্ক্লেরাইটও থাকে। পতঙ্গের সকল পতঙ্গে আবার ডানা থাকে না, কিছু অ্যাটেরিকোটান প্রাণী রয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে কীটপতঙ্গের যে ডানা, এগুলো পরিবর্তিত হয়ে হলটেয়ারে রূপান্তরিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার তিন ধরনের স্ক্লেরাইট সম্পর্কে একটু জানার চেষ্টা করি। পতঙ্গের বক্ষকে যদি আমরা ক্রস সেকশন করি, তাহলে আমরা তিন ধরনের স্ক্লেরাইট পরিষ্কারভাবে বুঝতে পারবো। দেখো, একদম উপরে যে অংশটা, এটাকে বলা হচ্ছে নোটাম বা টার্গাম। পতঙ্গের বক্ষদেশের পৃষ্ঠীয় যে স্ক্লেরাইট, এই স্ক্লেরাইটের নাম হলো টার্গাম বা নোটাম। এরপরে দেখো, পার্শ্বীয় দিক থেকে যে স্ক্লেরাইট থাকবে, এটাকে আমরা বলবো প্লিউরন বা প্লিউরাইট। এবং সবার শেষে নিচের দিকে যে লেগ, দেখো, লেগের নিচে যে দেখো যে শিনা বলবো আমরা, অর্থাৎ শিনা তো বাংলা বলবো না, বোঝানোর জন্য বললাম, একদম নিচের দিকে অঙ্কীয় দেশে যে স্কেলেটটা থাকবে, এই অংশটাকে আমরা বলবো স্টার্নাম। তাহলে তিন ধরনের যে প্লিউরাইট রয়েছে, স্ক্লেরাইট রয়েছে, একটি হলো নোটাম, প্লিউরন এবং স্টার্নাম। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে রয়েছে লেগ। পতঙ্গের বক্ষদেশের তিনটি খণ্ডাংশ থেকে উদ্ভূত যে তিন জোড়া উপাঙ্গ হাঁটা চলার সাথে সংশ্লিষ্ট, সেই সব উপাঙ্গগুলোকে আমরা বলবো লেগ বা পা। পা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটি খণ্ডাংশ থেকেই পা উৎপন্ন হয়, তবে কখনো কখনো কোনো কোনো খণ্ডাংশে পা থাকে না বা পা অপর্যাপ্ত অবস্থায় থাকে। এবার আমরা কীটপতঙ্গের একটি আদর্শ পায়ের বিভিন্ন খণ্ডাংশগুলো জানার চেষ্টা করি। যে চিত্র দেখা যাচ্ছে, চিত্রে একটি আদর্শ পায়ের চিত্র দেখানো হয়েছে। দেখো, এটি হলো তার বডি পার্টস এবং টিপিক্যাল লেগ কনসিস্টস অফ দ্য ফলোইং 6 সেগমেন্টস ইন সিকোয়েন্স। 6টি খণ্ডাংশ থাকে। প্রথমে আমরা পাবো কবজা, তারপরে আমরা পাবো ট্রোক্যান্টার, তারপরে আমরা পাবো ফেইমার, বেশ বড় থাকবে, তারপরে পাবো টিবিয়া, এরপরে ছোট ছোট খণ্ডাংশগুলোকে আমরা বলবো টার্সাস এবং সর্বশেষ এগুলোকে আমরা বলবো প্রিটার্সাস। এই খণ্ডাংশগুলো যদি থাকে, তখনই আমরা ওই পাকে
টিপিক্যাল লেগ বা আদর্শ পা বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিভিন্ন ধরনের খণ্ডাংশগুলো সম্পর্কে জানলাম, পায়ের খণ্ডাংশগুলো। এই পা বা আদর্শ পায়ের মতোই কীটপতঙ্গের সকল পা দেখা যায় না। এক এক কীটপতঙ্গে এক এক ধরনের পা দেখতে পাওয়া যায়। পরিবেশ, খাদ্য গ্রহণ, তাদের চলাফেরা, ভৌগোলিক অবস্থান ইত্যাদির উপরে ভিত্তি করে কীটপতঙ্গের পাগুলো বিভিন্নভাবে অভিযোজিত হয়ে থাকে এবং বিভিন্ন রূপান্তর দেখতে পাওয়া যায় পায়ের। এবার আমরা আসো কীটপতঙ্গের পায়ের বিভিন্ন রূপান্তরগুলো দেখার চেষ্টা করি। কীটপতঙ্গ যা বলছিলাম, কীটপতঙ্গের হাঁটা, লাফানো, সন্তরণ বা সাঁতার কাটা, খনন, আঁকড়ে ধরা, পরিষ্কার করা, দৌড়ানো, ক্লাস্পিং ইত্যাদি কাজের জন্য পতঙ্গের পায়ের অভিযোজনিক যে রূপান্তর দেখা যায়, নিম্নে এগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমেই রয়েছে অ্যাম্বুলেটোরিয়াল লেগ বা ওয়াকিং লেগ বা হাঁটার পা। এই প্রকার পা সাধারণত হাঁটার জন্য অভিযোজিত। এদের ফিমার বেশ চ্যাপ্টা, টিবিয়া লম্বা। আমরা একটু চিত্রটা দেখি, তাহলে ভালো বুঝতে পারবো। দেখো, এদের ফিমার চ্যাপ্টা, টিবিয়াটা দেখো লম্বা, এবং ফিমার এবং টিবিয়ার সংযোগস্থলটি দেখো, এই যে সংযোগস্থল, এটি বেশ সুগঠিত থাকবে, কারণ এর ফলে মাসেলস গুলো নড়াচড়া করতে পারে ভালো, এবং এগুলো হাঁটা ভালোভাবে হাঁটতে পারে প্রাণীরা। সাধারণত আমরা ফোর এন্ড মিডল লেগস অফ ককরোচেস, অর্থাৎ তেলাপোকার প্রথম পা এবং মাঝের পা সাধারণত এই জাতীয় পা বা অ্যাম্বুলেটোরিয়াল লেগ হিসাবে পরিচিত, এবং এই কারণে তেলাপোকা খুব সুন্দরভাবে হাঁটতে পারে। এর পরের লেগটা হলো কার্সোরিয়াল বা রানিং লেগ। এবারও তেলাপোকার পাকে আমরা উদাহরণ হিসাবে ধরতে পারি। একটু চিত্রটা দেখে নাও। এই ধরনের পা লম্বা থাকবে, দেখো পাগুলি বেশ লম্বা থাকবে, নলাকৃতির থাকবে, চ্যাপ্টা থাকবে। ফিমার এবং ককজা দেখো, এই যে ককজা এবং এই যে ফিমার, এটা পেশিযুক্ত থাকবে, কারণ দৌড়ানোর জন্য অনেক পেশির প্রয়োজন, অনেক শক্তির প্রয়োজন। এদের পেশিগুলো সংযুক্ত হওয়ার জন্য এবং শক্তি সঞ্চয় করার জন্য এদের ফিমার এবং ককজারা পেশিযুক্ত থাকবে। টিবিয়া এবং টার্সিটা বেশ সরু থাকবে। আমরা all three pairs of legs of ants, অর্থাৎ পিপিলিকার 3 জোড়া পাকেই আমরা এই রানিং লেগের উদাহরণ হিসাবে ধরতে পারি। তাদের পাগুলো সাধারণত বেশ লম্বা হয়ে থাকে, বেশ শক্তিশালী হয়ে থাকে। আমরা জানি পিপিলিকা তার দেহের ওজনের থেকেও অনেক বেশি ওজনের জিনিস উপরে উঠাতে পারে, কাজেই তাদের পেশিগুলো অনেক শক্তিশালী। আমরা তেলাপোকার বৈজ্ঞানিক নাম তো বলতেই পারি পেরিপ্ল্যানেটা আমেরিকানা, আর পিপিলিকার একটি বৈজ্ঞানিক নাম দিয়ে উদাহরণ দিতে পারি ক্যামকনোটাস। এটি একটি পিপিলিকার বৈজ্ঞানিক নাম, যার পা কার্সোরিয়াল লেগের প্রকৃষ্ট উদাহরণ। তিন নাম্বার রয়েছে দেখো সল্টাটোরিয়াল লেগ বা জাম্পিং লেগ, অর্থাৎ কীটপতঙ্গ পা দিয়ে জাম্প করে থাকে বা লাফ দিয়ে থাকে। এদের ফিমার লম্বা হয় এবং সুগঠিত হয়। টিবিয়ার এক্সটেনশন মাংসপেশি বেশ শক্তিশালী হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, একটু যদি চিত্রের সাহায্যে দেখো, খেয়াল করো, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, এই যে খেয়াল করো চিত্রটা, এটি হলো ফিমার, এটি হলো টিবিয়া, এবং এটা হলো মিড লেগ, ফ্রন্ট লেগ, এটা হলো একদম পিছনের লেগ বা ব্যাক লেগ। তোমরা সবাই কিন্তু ঘাসফড়িং চিনো। ঘাসফড়িং এর মতোই হলো লোকাস্টটা। লোকাস্ট খুবই ক্ষতিকর একটি পোকা, এবং এই ঘাসফড়িং বা গ্রাস হোপার গুলো অনেক সময় রাত্রে তোমার শরীরে এসে পড়বে বা দেওয়ালে এসে পড়বে, অনেক সময় ভাতের উপরে এসে পড়ে, এবং তুমি যখন ধরতে যাও দেখবে এরা এক লাফ দিয়ে অনেক দূরে চলে যায়। এদের পিছনের পাটা বেশ শক্তিশালী, যে চিত্রের মতো। ফিমার খুব শক্তিশালী এবং এখানে মাসেলস রয়েছে। টিবিয়ার এক্সটেনশন মাসেলস অনেক শক্তিশালী, ফলে তারা খুব দূরে, খুব জোরে লাফ দিতে পারে এবং অনেক দূরে লাফ দিয়ে চলে যেতে পারে। আমরা এই জাতীয় উদাহরণ হাইন্ড লেগ অফ গ্রাসহোপার, গ্রাসহোপারের পিছনের পা দিতে পারি,
এছাড়া ফিল্ড ক্রিকেট বা উটচুঙ্গা, যার বৈজ্ঞানিক নাম হলো গ্রাইলোটালপা, এখানে এটা দিতে পারি। এবং প্রিয় শিক্ষার্থীরা, এই ফিল্ড ক্রিকেট এটা অর্থোপটেরা অর্ডারের অন্তর্ভুক্ত এবং গ্রাসহোপারও অর্থোপটেরা অর্ডারের অন্তর্ভুক্ত প্রাণী। এরপর রয়েছে স্ক্যানসোরিয়াল লেগ বা ক্লাস্পিং লেগ, আঁকড়ে ধরার পা। একটু চিত্রটা দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, তোমরা যদি উকুন নিয়ে আসো, উকুন অবশ্য খুবই ক্ষুদ্র, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হবে। আমরা মাথার উকুনের যদি নখ দেখি, তাহলে দেখব এই ধরনের বহিঃপরজীবীর পা, দেখো এই ধরনের হুক থাকে পায়ের শেষ প্রান্তে। উকুনের পায়ের শেষ প্রান্তে এই ধরনের নখ তৈরি হয় এবং হুকের মতো থাকে। এগুলি দিয়েই, এই নখ দিয়ে তারা চুলের সাথে আঁকড়ে থাকে। আমরা পেডিকুলাস হিউম্যানাসের নাম বলতে পারি, পেডিকুলাস হিউম্যানাস ক্যাপিটিসের নামও বলতে পারি। এছাড়া কার্পেটের যে পোকাগুলো ম্যালোফাকা, এদের মধ্যেও আমরা এই ক্লাস্পিং লেগ পাই। এছাড়া সাইফন কুলেটার মধ্যে রয়েছে তোমার সাইফোনোপটেরা অর্ডারের মধ্যে ফ্লি পোকা রয়েছে, জেনোফিলা কিউপিস, এদের মধ্যে আমরা এই ক্লাস্পিং লেগ পেয়ে থাকি। ফ্লি পোকাগুলো সাধারণত ইঁদুরের যে লোম, সেই লোমের সাথে আঁকড়ে থাকে। এরপর রয়েছে ফসুরিয়াল লেগ বা ডিগিং লেগ। প্রধানত আশ্রয়, নিরাপত্তা ও খাদ্যের জন্য এই ধরনের রূপান্তর দেখা যায়। অগ্রপদের ফিমার বেশ লম্বা ও দাঁত বিশিষ্ট হয়ে থাকে, টিবিয়া বেশ সুগঠিত হয়ে থাকে এবং টার্সাস লোমযুক্ত হয়ে থাকে। মূল 4 লেগস অফ মূল ক্রিকেট। মূল ক্রিকেট তোমরা চেনো, উটচুঙ্গা। এই উটচুঙ্গারগুলি যদি আমরা সামনের পা দেখি, তাহলে তোমার এই জাতীয় পা দেখতে পাবো। এবং সামনে দেখো খাস কাটা। এরা সাধারণত মরিচ খেতে বেশি থাকে এবং ফসলে বেশ ক্ষতি করে। এই 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 পা দিয়ে তারা মাটি খনন করে ভিতরে ঢুকে যায়, মরিচ গাছের শিকড় কেটে দেয়, বিভিন্ন ফসলের শিকড় কেটে দেয় এবং কৃষক প্রচন্ড রকম ক্ষতিগ্রস্ত হয়। এই মূল ক্রিকেটের বৈজ্ঞানিক নাম হলো গ্রাইলোটালপা। তারপর রয়েছে রেপ্টোরিয়াল লেগ বা গ্রাস্পিং লেগ, আঁকড়ে ধরার উপযোগী পা। স্নেহ শিক্ষার্থীরা, এই ধরনের পদের ফিমার সারাশির মতো, দেখো একদম সামনের পা সারাশির মতো। এটি হলো আমাদের বন্ধু পোকা। টার্সোমিয়ার বেশ প্রশস্ত থাকবে এবং গোলাকার থাকবে, চাতকির মতো থাকবে। এই প্রেইং ম্যান্টিস বা শিকারী যে ম্যান্টিস পোকা আছে, তাদের এই যে সামনের পা, এই যে সারাশি, সামনের পা দিয়ে কোনো একটি পতঙ্গ ধরে এই সারাশি দিয়ে, দেখো নিচের চিত্রে সারাশি ভালো বোঝা যাচ্ছে, সারাশি দিয়ে প্রচন্ড চাপ দিয়ে তারা সেই পতঙ্গকে মেরে ফেলে, অর্থাৎ শিকারকে মেরে ফেলে তারা সেই শিকারকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এরা ফসলের ক্ষেতে থেকে আমাদের অনেক উপকার করে। আমাদের এ কারণে এরা কৃষকের বন্ধু পোকা নামে পরিচিত। 7 নাম্বার রয়েছে নেটাটোরিয়াল লেগ বা সুইমিং লেগ। স্নেহের শিক্ষার্থীরা, টিবিয়া ও টার্সাস প্রশস্ত হয়ে প্যাডেলের আকৃতি লাভ করে। নৌকার যে হাল বা বৈঠা, সেটাকেই বলা হচ্ছে প্যাডেল, অর্থাৎ চ্যাপ্টা হয়ে যায়, প্যাডেলের আকৃতি হয়ে যায়। দেখো এখানে এই যে রোমগুলো মিলে প্যাডেলের আকৃতি লাভ করছে এবং এর ফলে পানি ধরতে সাহায্য হয় এবং তারা পানিকে ধাক্কা দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে থাকে। আমরা হাইন্ড লেগ অফ ওয়াটার বাগ, অর্থাৎ ওয়াটার বাগ, স্করপিয়ন বাগ যেটা, বা জিয়ান স্করপিয়ন বাগ, বেলোস্টোমা যার বৈজ্ঞানিক নাম, এই বেলোস্টোমা বেঙ্গালেন্সিসের মধ্যে এই ধরনের পা দেখতে পাই। এছাড়া এখানে দেখো নিচের চিত্র তোমরা প্র্যাকটিক্যালি ফ্রেশ ওয়াটারে করেছো, এটা উল্টো হয়ে সাঁতার কাটে। প্রিয় শিক্ষার্থীরা বলো তো এটার নাম কি? হ্যাঁ, এটা হলো নটোনেকটা। এই নটোনেকটার পায়ের মধ্যেও দেখো অনেক রোম রয়েছে এবং প্যাডেলের আকৃতি ধারণ করছে এবং এর মাধ্যমে সে সুন্দরভাবে সাঁতার কাটতে পারে। এরপর রয়েছে স্টিকিং লেগ। স্নেহের শিক্ষার্থীরা, এই পায়ের সর্বশেষ খণ্ডাংশগুলো একটু লক্ষ্য করো, একদম শেষ প্রান্তে সূচালক অংশ রয়েছে।
এই ধরনের সুচালো অংশ বিশিষ্ট পাকে আমরা বলবো স্টিকিং লেগ। all the three pairs of legs of housefly, ঘরের মাছির 3 জোড়া পাই এই ধরনের পা, এবং এই পা দ্বারা তারা কোনো প্রাণী বা মানুষের চামড়াকে ছিদ্র করে, এবং ছিদ্র করার ফলে সেখান থেকে চামড়ার ভিতর থেকে যে সিরাম বা রক্তরস বেরিয়ে আসে, এবং সেটাকে তারা তাদের স্পঞ্জিং টাইপ মাউথপাস দিয়ে খাদ্য হিসাবে গ্রহণ করে। এবং কোনো কোনো পোকা অন্য মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর দেহেও এই ধরনের ছিদ্র তৈরি করে। এছাড়া ক্যালিফোরা, ভমিটোরিয়া, টেবানাস বা ডাস পোকা, গরুর যে ডাস পোকা, তাদের মধ্যেও আমরা এই জাতীয় স্টিকিং বা বিদ্ধ করার পা দেখতে পাই। বাস্কেট লাইক লেগ। স্নেহের শিক্ষার্থীরা দেখো, এই ধরনের পায়ে বাস্কেট বা ঝুড়ি থাকবে। এই যে একটি মৌমাছি, এটি হলো মৌমাছির পা। সামনের পায়ের টিবিয়ার মধ্যে দেখো একটি ঝুড়ির মতো রয়েছে। এরা যখন ফুলে ফুলে ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ানোর সময় তারা ফুলের রেণু সংগ্রহ করে এই বাস্কেটের মধ্যে ঢুকিয়ে রাখে। এছাড়া ড্রাগন ফ্লাই, অর্থাৎ হলো তোমার ড্রাগন ফ্লাই, এটাকে আমরা বলতে পারি যে ফড়িং। হ্যাঁ, ফড়িং অর্ডিনেটা অর্ডারের অন্তর্ভুক্ত একটি প্রাণী। সেই ড্রাগন ফ্লাইয়ের মধ্যেও, তারপর ড্যামসেল ফ্লাই, এটাও ড্যামসেল ফ্লাইও অর্ডিনেটা অর্ডারের একটি প্রাণী। এই দুইটাই হলো ফড়িং বলা হয় বাংলায়। এই ফড়িংগুলোর পায়ের মধ্যে আমরা এই জাতীয় বাস্কেট লাইক ঝুড়ি দেখতে পাই। ফড়িংগুলো আমাদের বন্ধু পোকা, কারণ এরাও শিকার করে সবজি ক্ষেতের, ধান ক্ষেতের বিভিন্ন ক্ষতিকারক পোকাগুলোকে খেয়ে থাকে। এছাড়া আমরা এখানে যে চিত্রটা দেখিয়েছি, এটি হলো হানিবির, অ্যাপিস ইন্ডিকা বা অ্যাপিস মেলিফেরা ইত্যাদি পোকা। তাদের পায়ের মধ্যে এই বাস্কেটটি থাকে। এই বাস্কেটের মাধ্যমে তারা ফুলের রেণু সংগ্রহ করে, এবং দেখো এখানে নিচের চিত্রে কি পরিমাণ রেণু সংগ্রহ করছে, প্রচুর ফুলের রেণু সংগ্রহ করেছে, এবং তারা তাদের গন্তব্যে যে তাদের বাচ্চাকে এই ফুলের রেণু খাদ্য হিসাবে দিয়ে থাকে। স্নেহের শিক্ষার্থীরা, সর্বশেষে রয়েছে রিডাকশন লেগস। কীটপতঙ্গের পাগুলো আমরা দেখলাম বিভিন্ন কারণে পাগুলো অভিযোজিত হয়েছে। তবে কীটপতঙ্গের সকল কীটপতঙ্গেই কিন্তু পা দেখতে পাওয়া যায় না। কিছু কিছু কীটপতঙ্গের পরিবেশ পরিস্থিতির কারণে পা হ্রাস পায়। আমরা এই হ্রাস পাওয়া পাগুলোকে আমরা রিডাকশন লেগ বলবো। আমরা এই হ্রাস পাওয়া পায়ের উদাহরণ আমরা বলতে পারি প্যাপিলিনোডি ফ্যামিলি, অর্থাৎ লেপিডোপ্টেরা অর্ডারের একটি ফ্যামিলি এটি, এবং সবচেয়ে ভালো উদাহরণ হলো নিমফালিডি ফ্যামিলি, অর্থাৎ লেপিডোপ্টেরা অর্ডারের যে নিমফালিডি পরিবারের প্রজাপতিগুলো রয়েছে, তাদের সম্মুখ পা হ্রাস পেয়ে থাকে, খুবই ক্ষুদ্র হয়ে থাকে বা অপজাত অবস্থায় থাকে। কাজেই এগুলো হলো রিডাকশন লেগস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনেক তথ্যই পেলাম। অ্যান্টিনা সম্পর্কে পেলাম, কীটপতঙ্গের পা সম্পর্কে পেলাম, কীটপতঙ্গের থোরাক্স সম্পর্কে পেলাম। তোমরা যদি এ সম্পর্কে আরো জানতে আগ্রহী হও, তাহলে বোরার অ্যান্ড ডিলনের অ্যান ইন্ট্রোডাকশন টু দি স্টাডি অফ ইনসেক্টস এই বইটা দেখতে পারো। ছড়ানো ছিটানো অবস্থায় আছে, এবং তোমাদের খুঁজে খুঁজে সংগ্রহ করে নিতে হবে। তারপরে ইমসের এ টেক্সট বুক অফ এন্টোমোলজি, এই বই থেকে তোমরা সহযোগিতা নিতে পারো। এছাড়া মেটকাফ ফ্লিন্টের বই রয়েছে, হার্বার্ট রসের বই রয়েছে। এছাড়া ইনসেক্ট স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, এই বইটাই দেখো আর.এফ চ্যাপম্যান এর বই সুন্দরভাবে বর্ণনা করা আছে। তোমরা এখান থেকে ছবি এবং লেখাগুলো সংগ্রহ করতে পারো। এছাড়া তোমরা কীটতত্ত্ব প্রফেসর জাহানারা বেগম, কীটতত্ত্ব মোস্তাফিজুর রহমানের বই, আধুনিক কীটতত্ত্ব কীটতত্ত্ব বিবেকানন্দ বিশ্বাস, এই বইটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। চমৎকার একটি বই, তোমরা এখান থেকে সহযোগিতা নিতে পারো। উচ্চতর কীটতত্ত্ব ডক্টর রেজাউর রহমান, ওনার বইতে ফিজিওলজি খুব ভালোভাবে বর্ণনা করা রয়েছে। এছাড়া তোমরা বর্তমানে ইন্টারনেট থেকে বিভিন্ন সহযোগিতা এবং ছবি নিতে পারো। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা সবাই আমার সাথে ছিলে। তোমরা এবার একটু তোমাদের বাড়ির কাজগুলি নিয়ে নাও। তোমাদের অ্যাসাইনমেন্ট হিসাবে থাকবে পতঙ্গের মুখপঙ্গের অংশগুলির নাম, পতঙ্গের বক্ষের যে খণ্ডাংশগুলো সেগুলো দেখো লক্ষ্য করে।
তারপরে পতঙ্গের পায়ের বিভিন্ন অংশের নাম, পতঙ্গের পায়ের বিভিন্ন ধরনের অভিযোজনিক রূপান্তরগুলো তোমরা। সরকারি সাদত কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স চতুর্থ বর্ষ প্রিলিমিনারি মাস্টার্স এর ছাত্রছাত্রীরা এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের কীর্তত শাখার ছাত্রছাত্রীরা যারা আমার সাথে এতক্ষণ ছিলে, তাদের সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমাদেরকে আবার সামনের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।